ওয়েলকাম স্টুডেন্টস, ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। আজ যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচারের ক্লাস 3। ওকে, তো প্রথম আমাদের জানতে হবে যেটা রাদারফোর্ড মডেলের সীমাবদ্ধতা। তো তোমরা মোটামুটি মাধ্যমিক পর্যন্ত রাদারফোর্ড মডেলটা শিখেছো, তো সেটা সীমাবদ্ধতাটা অবশ্যই প্রয়োজন। তার কারণ আমরা তবে বোর্ড তত্ত্বটায় এবার আসতে পারবো। দেখো, তোমরা যেটা জানো যে নিউক্লিয়াস তো আছে একটা পার্ট যেখানে প্রোটন আর নিউট্রন থাকে, আর বাইরে কক্ষপথে কি থাকে, ইলেকট্রন থাকে। তো ইলেকট্রন গুলো কন্টিনিউয়াসলি ঘুরছে। তো রাদারফোর্ড যিনি বলেছিলেন যে ইলেকট্রন গুলো কন্টিনিউয়াসলি ঘোরার জন্য ওর এনার্জি কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে, মানে যে এনার্জি নিয়ে ঘুরছে সেই এনার্জিটা কিন্তু থাকবে না, ফিক্স নয়, কমছে। তো এনার্জি যদি কমে যায় তাহলে যে বেগে যে স্পিডে ঘুরছে সেই স্পিডটা কিন্তু থাকবে না, স্পিডটা আস্তে আস্তে কমে যাবে। স্পিড যদি কমতে থাকে তাহলে কিন্তু দেখো ব্যাসার্ধটাও আস্তে আস্তে ছোট হচ্ছে, হতে 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 এক সময় কি হবে, নিউক্লিয়াস এসে পড়বে, যেটা দেখো এখানে দেখানো হয়েছে। স্পিড কমার জন্য আস্তে আস্তে দেখো কক্ষপথটা স্পাইরাল পথ হতে 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 এক সময় নিউক্লিয়াসে চলে আসছে। ইলেকট্রন যদি নিউক্লিয়াসে চলে আসে তাহলে কিন্তু সেই পরমাণুর গঠনের স্থায়িত্বটাই কিন্তু আর থাকছে না, তাই না? তাহলে সেটা কিন্তু ব্যাখ্যাটা দেওয়া যাচ্ছে না রাদারফোর্ড মডেল অনুযায়ী। এটা কিন্তু রাদারফোর্ড মডেলের একটা বড় সীমাবদ্ধতা। সেকেন্ডলি, যদি ইলেকট্রন কন্টিনিউয়াসলি শক্তি ছাড়তো, তাহলে স্পেকট্রা আমরা কন্টিনিউয়াস স্পেকট্রা দেখতে পেতাম, মানে বর্ণালীটা নিরবিচ্ছিন্ন বর্ণালী, কোনো গ্যাপ থাকতো না। কিন্তু বাস্তবে পরমাণুর ক্ষেত্রে দেখা গেছে যে ডিসকন্টিনিউয়াস স্পেকট্রা হয়, লাইন স্পেকট্রা। এর মানে মাঝে মাঝে শক্তি ছেড়েছে, মাঝে মাঝে ছাড়েনি, মানে গ্যাপ আছে। আর একদম যদি শক্তি না ছাড়তো তাহলে কোনো রেখাই পাওয়া যেত না। তাহলে কি হচ্ছে, রাদারফোর্ড মডেল অনুযায়ী পাওয়ার কথা কন্টিনিউয়াস স্পেকট্রা, কিন্তু আমরা পাচ্ছি যেটা ডিসকন্টিনিউয়াস বা লাইন স্পেকট্রা। এটা আরেকটা ডিফেক্ট। এই দুটো ত্রুটির জন্য এলেন বিজ্ঞানী বোর থিওরি এসে, বোর মডেল যেটা দিলেন, রাদারফোর্ডের এই যে দুটো মানে মডেলের যে সীমাবদ্ধতা, সেই সীমাবদ্ধতা দুটো এক এক করে দূর করলেন কিভাবে। দেখো, বোর এসে বললেন যেটা, প্রথম পয়েন্টটা পরে বলছি, সেকেন্ড পয়েন্টটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। একটা নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে আবর্তনকারী ইলেকট্রন শক্তি বর্জনও করে না, শোষণও করে না। তাহলে বলো, রাদারফোর্ড বলছে ইলেকট্রন ঘোরার সময় কিন্তু কন্টিনিউয়াসলি শক্তি ছাড়ছে, কিন্তু বোর এসে যিনি বললেন যে কোনো কক্ষপথে যখন ইলেকট্রন ঘোরে তখন শক্তি ছাড়েও না, গ্রহণ করে না, মানে এনার্জি কোনো চেঞ্জ হয় না। কোনো নির্দিষ্ট কক্ষপথে যখন ইলেকট্রন ঘোরে কোনো শক্তির কোনো চেঞ্জ হয় না, এটা বলেছেন। সেকেন্ড কি বলেছে, আচ্ছা যদি শক্তির কোনো চেঞ্জ না হয় তার মানে শক্তি ছাড়ছে না। শক্তি যদি না ছাড়ে তাহলে এরকম বর্ণালী পাওয়ার কথা, কোনো লাইন পাওয়ার কথা না। কিন্তু বাস্তবে এরকমটা হচ্ছে কেন, সেটা এরকম হবে না। কিন্তু এরকম তো মানে বোর বলে যেটা একদমই শক্তি ছাড়বে না, তাহলে এরকম পাওয়ার কথা, কিন্তু বাস্তবে তো এরকম হচ্ছে। সেই জন্য আরেকটা কথা বলে দিলেন, যখন একটি ইলেকট্রন একটা কক্ষ থেকে অন্য কক্ষে ঝাঁপ দেয় তখন কিন্তু ইলেকট্রন শক্তি শোষণ বা বিকিরণ করে। মানে কি বলছে, যদি এরকম যে কক্ষপথ আছে, যদি ওপরের কক্ষপথ থেকে ইলেকট্রন নিচের কক্ষপথে ঝাঁপ দেয় তখন শক্তি ছাড়ে, আর নিচে থেকে যদি ওপরের দিকে যায় তখন বলছে শক্তি শোষণ করে। তো সব সময় তো আর ঝাঁপ দিচ্ছে না, যখন ঝাঁপ দিচ্ছে তখন শক্তি ছাড়ছে, ওই জন্য মাঝে মাঝে রেখা পাওয়া গেছে। এখন কথাটা হচ্ছে যে ধরো এখানটায় শক্তি 40, এখানে সাপোজ শক্তি 20। যখন এখানে কন্টিনিউয়াসলি ঘুরবে তখন তার শক্তিটা কিন্তু 40ই থাকবে, চেঞ্জ হবে না। কিন্তু যখন লাফিয়ে এখানে আসবে তখন সে শক্তিটা 20 হবে, তাহলে 20 ছেড়ে দিল। আবার যখন এখানে ঘুরছে তখন 20 থাকবে, আবার যদি ওপরে এখানে যায় তখন 40 আবার হবে, মানে তখন এনার্জি বাইরে থেকে গ্রহণ করবে। তার মানে এই কক্ষপথে এনার্জি ফিক্সড 40, এই কক্ষপথে এনার্জি ফিক্সড 20। একমাত্র এখান থেকে এখানে লাফিয়ে এলে তখনই বাইরে 20 ছেড়ে দিচ্ছে, বুঝে গেল? তার মানে ইলেকট্রন ছাড়বে বা গ্রহণ করবে কখন, যদি কক্ষপথ চেঞ্জ করে, মানে ওপর কক্ষপথ থেকে নিচের কক্ষপথে গেলে শক্তি ছাড়বে, আর নিচের কক্ষপথ থেকে ওপরের কক্ষপথে গেলে শক্তি গ্রহণ করবে। যে শক্তি ছাড়ে বা গ্রহণ করে সেটার পরিমাণটাকে যদি আমি ডেলি ধরি, ডেলি মানে E2 - E1, এখানে যেমন E2টা 40, E1টা 20, মানে 40 - 20, এই পরিমাণটা হচ্ছে। বোর যে সূত্রটা দিয়েছেন ডেলি সমান, সেটা হচ্ছে কার সঙ্গে সমান হয় না, এইচ নিউর সঙ্গে সমান হয়। এখানটা একটা কথা বলি, এইচ নিউ কেন, এইচটা কি? এইচটা হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, প্ল্যাঙ্ক ধ্রুবক। সমসাময়িক বোর যে তত্ত্বটাকে সাপোর্ট করেছিলেন সেটা হচ্ছে প্ল্যাঙ্কের তত্ত্ব। সেই জন্য প্ল্যাঙ্ককে রেসপেক্ট করার জন্য ওনার যে সমীকরণে প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের মানটা কিন্তু এইচ ধরে প্ল্যাঙ্ক ধ্রুবক নামটা দিয়েছে। এই প্ল্যাঙ্ক ধ্রুবক যে এইচ, এর একটা নির্দিষ্ট মান আছে। এর মানটা কত? 6.626 × 10⁻²7 আর্ক সেকেন্ড, বা 6.626 × 10⁻³ জুল সেকেন্ড। নিউটা কি? নিউটা হচ্ছে বিকিরণের কম্পাঙ্ক। দেখো এখানে যে শক্তিটা শোষণ করে,
বা বর্জন করে, এটা কিন্তু তরঙ্গের আকারে শক্তি শোষণ করবে বা বর্জন করবে। সেই জন্য তরঙ্গের কম্পাঙ্কটা হচ্ছে নিউ। তার মানে প্ল্যাঙ্ক ধ্রুবকের সাথে তরঙ্গের কম্পাঙ্ক গুণ করলে যে পরিমাণটা হবে সেই পরিমাণ শক্তি ছাড়বে বা গ্রহণ করবে। এটা হচ্ছে বোরের সমীকরণ। ঠিক আছে, এখানে একটা ছোট করে একটা কথা বলে নিতে পারি তোমাকে। এই যে ডেলি সমান যে এইচ নিউ ফর্মুলা, এখানে দেখো ডেলি মানে তো একটা শক্তির পরিবর্তন। ডেলি সমান যে এইচ নিউ, এইচ সমান আমরা বলতে পারি কি তাহলে ডেলি বাই নিউ। ডেলি মানে শক্তির পরিবর্তন মানে জুল, আর তোমরা জানো কম্পাঙ্কের একক মানে হার্জ, মানে যেটাকে বলা হয় সেকেন্ড ইনভার্স। এটা যদি উপরে উঠে যায় তাহলে হচ্ছে কি জুল সেকেন্ড। ওই জন্য দেখো এইচ এর এককটা আসছে জুল সেকেন্ড। জুল সেকেন্ডটা এসআই একক, আর্ক সেকেন্ডটা সিজিএস একক। এক জুল মানে আবার 10⁻7 আর্ক। ওই জন্য জুলটাকে আবার আর্ক করার জন্য 10⁻7 গুণ করা হয়েছে বলে 10⁻³ বোরটা 10⁻² হয়ে গেছে। বুঝা গেল? এইভাবে বোর দুটো তত্ত্ব দিয়েছেন। আর একটা তত্ত্ব যেটা বলেছেন উনি, যে কক্ষপথে যখন ইলেকট্রন ঘুরবে যে কক্ষপথে, সেই কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ mvr এটা কার সঙ্গে সমান হবে না nh/2π এর সঙ্গে সমান হবে। মোস্ট ইম্পর্টেন্ট থিওরি। কৌণিক ভরবেগ বলা হচ্ছে কেন এটাকে? দেখো ভর মানে তো m, বেগ মানে v। যদি বৃত্তপথে যেহেতু আবর্তন করছে, কৌণিক ভরবেগ সেটা ব্যাসার্ধ গুণ করতে হবে। ভরবেগ মানে mv, কৌণিক ভরবেগ মানে mvr, সেটা কার সঙ্গে সমান হবে বলেছেন nh/2π এর সাথে। এখান থেকে যেটা কোশ্চেন খুব আসে পরীক্ষার সময়, ধরো বলে পঞ্চম কক্ষে ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত, তখন n এর জায়গায় 5 বসাবে, মানে হবে 5h/2π। বুঝে গেল? আবার আসতে পারে কৌণিক ভরবেগের সর্বনিম্ন মান কত। দেখো সর্বনিম্ন মান মানে কি, কক্ষপথ নিশ্চয়ই তো 1 নম্বরটাই মিনিমাম, 0 নম্বর কক্ষপথ তো আর হয় না। যদি n এর মান সর্বনিম্ন 1 হয় তাহলে 1h/2π, তার মানে সর্বনিম্ন কৌণিক ভরবেগ হচ্ছে h/2π। ওকে, এইভাবে তিনটে থিওরি উনি দিয়েছেন। দেখো বোর তত্ত্বের সীমাবদ্ধতা তার মানে দূর হয়ে গেল, দুটো বর্ণালীগত ত্রুটিটাও দূর হচ্ছে, আর কলাপস অফ ম্যাটার এটাও কিন্তু দূর হচ্ছে। এবারে যেটা বলা, দেখো বোর তত্ত্বেরও কিন্তু সীমাবদ্ধতা আছে। সেই সীমাবদ্ধতার মধ্যে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সীমাবদ্ধতা, যেটা হচ্ছে একাধিক ইলেকট্রন বিশিষ্ট সিস্টেমের বর্ণালীর ব্যাখ্যা উনি দিতে পারেন। মানে যে সমস্ত পরমাণু আয়নের একের বেশি ইলেকট্রন, তাদের ক্ষেত্রে উনি ব্যাখ্যা দিতে পারেন। যেমন এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এখান থেকে আসে, বহুবার পরীক্ষায় এসেছে, যে ধরো বললো He+, Li+, Be+ আর H+, বললো এর মধ্যে কোনটা ক্ষেত্রে বোর তত্ত্ব খাটে, মানে বোর তত্ত্ব কাদের ক্ষেত্রে ব্যাখ্যা দেওয়া যায়। বোর তত্ত্ব দেখ, হিলিয়ামের ইলেকট্রন কত, হাইড্রোজেন হিলিয়াম দুটো, প্লাস মানে একটা ছেড়ে দিয়েছে মানে একটা ইলেকট্রন। লিথিয়াম, হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম 3, একটা প্লাস মানে একটা ছেড়ে দিয়েছে মানে দুটো ইলেকট্রন। বেরিলিয়াম, হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম 4টি ইলেকট্রন, একটা প্লাস মানে একটা ছেড়ে দিয়েছে মানে 3টি ইলেকট্রন। H মানে একটা ইলেকট্রন, একটা প্লাস মানে একটা ছেড়ে দিয়েছে মানে 0 ইলেকট্রন। আমি কি বলেছি, কাদের ক্ষেত্রে ব্যাখ্যা দিতে পারেননি উনি? একাধিক ইলেকট্রন বিশিষ্ট সিস্টেম, তাহলে 2 এর ক্ষেত্রে ব্যাখ্যা দিতে পারবেন না, 3 এর ক্ষেত্রে ব্যাখ্যা দিতে পারবেন না, আর যাদের ইলেকট্রন নেই তাদের ক্ষেত্রেও তো ব্যাখ্যা দিতে পারবেন না। তারপরে যাদের একটা মাত্র ইলেকট্রন তাদের ক্ষেত্রে ব্যাখ্যা দিতে পারে। তার মানে বোর তত্ত্ব শুধু কার ক্ষেত্রে খাটছে? হিলিয়াম প্লাসের ক্ষেত্রে খাটছে। ওকে, এইভাবে বোর তত্ত্ব থিওরি তার দিয়েছেন। এরপরে যেটা তোমরা মাধ্যমিক লেভেলেও শিখেছো, আরো একবার বলে দিই, এগুলো একটু জেনে রাখাটা খুব প্রয়োজন। আইসোটোপ কি? যাদের প্রোটন নাম্বার সমান হয়। আইসোবার যাদের ভর সংখ্যা সমান। আইসোটোন যাদের নিউট্রন সংখ্যা সমান। আইসো ডায়াফার, এটা ডায়াফার PHER হবে, নিউট্রন মাইনাস প্রোটন সংখ্যা সমান। আইসো স্টার, এটাও একটু চেঞ্জ আছে, আইসো স্টার হবে। অ্যাটম নাম্বার সেম, মানে পরমাণু সংখ্যা সমান এবং শেষ কক্ষে ইলেকট্রন সংখ্যা সমান। যেমন আমি উদাহরণ দিচ্ছি, দেখো এই যে উদাহরণটা আছে H31 আর H32, ভালো করে দেখো, এরও ভর সংখ্যা সমান, তার মানে এরা পরস্পরের আইসোবার। তারপরের উদাহরণটা P3115 সালফার 3216। দেখো এখানে দেখো প্রোটন সংখ্যাও সমান নয়, ভর সংখ্যাও সমান নয়, কিন্তু দেখো নিউট্রন সংখ্যা সমান। 31 - 15 করলে যা হবে, 32 - 16 করলে দেখো সেম হবে। এইটা মাইনাস এটা করলে তো নিউট্রন সংখ্যা, এটা মাইনাস এটা করলে তো নিউট্রন সংখ্যা, তাহলে নিউট্রন সংখ্যাটা সেম হচ্ছে বলে এটা কি হচ্ছে? আইসোটোন। এবার দেখো কার্বন 12-6, কার্বন 14-6, এখানে দেখো প্রোটন সংখ্যাটা সমান হচ্ছে, তাই জন্য এরা পরস্পরের কি হচ্ছে? আইসোটোপ। এবার দেখো ইউরেনিয়াম 23892, থোরিয়াম 23490,
এদের মধ্যে দেখো ভালো করে, এর যদি নিউট্রন বের করো 238 মাইনাস 92 করলে হবে 146, আর 234 মাইনাস 90 করলে হবে 144। তাহলে এরও নিউট্রন সংখ্যা 146, এর নিউট্রন সংখ্যা 144। তাহলে দেখো নিউট্রনও সমান নয়, প্রোটনও সমান নয়, ভর সংখ্যাও সমান নয়। কিন্তু দেখো 146 থেকে যদি আবার প্রোটন সংখ্যা মাইনাস করো, মানে 92 বিয়োগ করো, কত হবে এটা? দেখো হবে এটা 54। আর এখানে 144 থেকে যখন 90 বিয়োগ করো, করলে দেখো হবে 54 হবে। তখন দেখো দুটো সমান আছে, এও 54 হচ্ছে, এও 54 হচ্ছে। তার মানে কি, নিউট্রন মাইনাস প্রোটন সংখ্যাটা সমান এদের দুজনে, এদেরকে বলা হবে আইসোডায়াফার। এরপরে যেটা আসছে কি না, আইসোস্টার। আইসোস্টার মানে কি, যেমন উদাহরণটা এখানে দেওয়া আছে, দেখো একটা N2O আর একটা দেওয়া আছে CO2। পরমাণু সংখ্যা সেম, মানে কি এখানে দুটো নাইট্রোজেন, একটা অক্সিজেন, তিনটে পরমাণু, একটা কার্বন, দুটো অক্সিজেন, তিনটে পরমাণু। লাস্ট কক্ষে ইলেকট্রন সংখ্যাও সেম। টোটাল ইলেকট্রন সংখ্যা ওটা কাউন্ট করো। নাইট্রোজেনের ক্ষেত্রে ইলেকট্রন কটা? 7টা, 7 দুগুণে 14, আর অক্সিজেনের 8, তাহলে 14 8 22। কার্বনের 6, 8 দুগুণে 16, 16 6 22। তার মানে ইলেকট্রন সংখ্যা সেম হচ্ছে, বুঝা গেল? পরমাণু সংখ্যা সেম, আর লাস্ট কক্ষে ইলেকট্রন সংখ্যাও সেম দেখবে করলে, তাহলে সেটা হচ্ছে আইসোডায়াফার, সরি আইসোস্টার। এটা হলো, এইটা আইসোডায়াফার, তাই না? যেটা হচ্ছে n-z সেম হলো। আর একটা যেটা আছে নিউক্লিয়ার আইসোমার, ভালো করে দেখো, এটাও Zn69, এটাও Zn69, সবই সেম, কোনো চেঞ্জ নেই। শুধু দেখো টি হাফ, মানে যেটা অর্ধায়ু বলে, এর অর্ধায়ুর মান 13.8 আওয়ার, আর এর অর্ধায়ুর মান দেখো 57 মিনিট, শুধু অর্ধায়ুর মানটা আলাদা, তখন তাকে বলা হয় নিউক্লিয়ার আইসোমার। এগুলো সম্পর্কে একটু আইডিয়া রাখাটা খুব প্রয়োজন। এরপরে যেটা বলবো সেটা এখানেই বলাটা দরকার, এই কারণেই যে বোর বলেছেন যে শক্তি ছাড়ে বা গ্রহণ করে সেটা তরঙ্গের আকারে ছাড়ে। তার মানে আমাকে তরঙ্গের একটা নলেজ লাগবে। তরঙ্গের যদি তুমি নলেজ নাও, তাহলে দেখবে একটা তরঙ্গ সাপোজ এইরকম ভাবে এখান থেকে এই পর্যন্ত একটা তরঙ্গ ধরা হচ্ছে, এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত আরেকটা তরঙ্গ, এখান থেকে এই পর্যন্ত আরেকটা তরঙ্গ। এই একটা তরঙ্গের যে দৈর্ঘ্য তাকে বলছি তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা দিয়ে প্রকাশ করা হচ্ছে, তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, সাপোজ আমি ধরে নিচ্ছি এই তরঙ্গ দৈর্ঘ্যের মান 6 মিটার, 6 মিটার, এটা 6 মিটার, এটা 6 মিটার, এটা 6 মিটার। আর ধরে নিচ্ছি ধরো 1 সেকেন্ড টাইমে এখান থেকে তরঙ্গটা এতটা পর্যন্ত গেছে, জাস্ট এতটা পর্যন্ত, মানে 1 সেকেন্ড টাইম হচ্ছে 1 হতেই দেখা গেল তরঙ্গটা এতটা এসছে। তার মানে 6 মিটার 6 মিটার 6 মিটার, মোট কত মিটার গেছে? 1 মানে 18 মিটার। তাহলে 1 সেকেন্ডে 18 মিটার গেছে, যেটাকে বলা হয় তরঙ্গ বেগ। তরঙ্গ বেগ কাকে বলে? 1 সেকেন্ডে তরঙ্গ যতটা যায়, মানে গেছে 18 মিটার, ওই জন্য 18 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে তরঙ্গ বেগ। নিউ বার, সরি নিউ 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 বার এখন নয়, নিউ, নিউকে বলা হচ্ছে কম্পাঙ্ক। কম্পাঙ্কটা কি? 1 সেকেন্ডে যে কটা তরঙ্গ তৈরি হয়, দেখো 1 সেকেন্ডে তোমার এতটা গেছে ঠিক কথা, কিন্তু 1 সেকেন্ডে কটা তরঙ্গ তৈরি হয়েছে? একটা, দুটো, তিনটে। 1 সেকেন্ডে তরঙ্গ তিনটে তৈরি হয়েছে বলে কম্পাঙ্ক 3 সেকেন্ড ইনভার্স। আর যেটা লাস্ট সেটা হচ্ছে নিউ বার। নিউ বারকে বলা হয় তরঙ্গ সংখ্যা। তরঙ্গ সংখ্যার ডেফিনেশন কি না, একক দৈর্ঘ্যে যে কটি তরঙ্গ তৈরি হয়, একক দৈর্ঘ্যে যে কটি তরঙ্গ তৈরি হয়, যে কটি তরঙ্গ তৈরি হয়। ভালো করে ভাবো, এখানে টোটাল এখান থেকে এই পর্যন্ত কি বললাম, কতটা হচ্ছে? 18 মিটার, 6 মিটার 6 মিটার 6 মিটার। তাহলে 18 মিটারে কটা তরঙ্গ তৈরি হচ্ছে? 3টে। তাহলে 18 মিটারে যদি 3টে তরঙ্গ তৈরি হয়, 18 মিটারে 3টে তরঙ্গ, তাহলে বলো 1 মিটারে কটা তরঙ্গ তৈরি হয়েছে? 3/18, মানে 1-এর 6টি তরঙ্গ তৈরি হয়েছে। ভালো করে দেখো, একক দৈর্ঘ্যে তার মানে কটা তরঙ্গ তৈরি হয়েছে? 1-এর 6, তার মানে নিউ বারের মান হবে 1-এর 6 মিটার ইনভার্স। একটা জিনিস খেয়াল করে দেখো, ল্যামডার মান 6 হয়েছে বলে নিউ বারের মান বেরিয়েছে 1/6। ল্যামডার মান যদি 5 হতো তাহলে নিউ বারের মান বেরোতো 1/5। তার মানে আমি এখানে একটা সম্পর্ক বলতে পারি কি, নিউ বার ইকুয়াল টু 1/λ। এটা একটা ফর্মুলা। আর একটা যেটা মাধ্যমিকে তোমরা ফর্মুলা শিখেছিলে, তোমরা সবাই জানো, যেটা ভি সমান এন ল্যামডা। ভি সমান এন ল্যামডা। ভিটা আগে তরঙ্গ বেগ ধরতে, এখন আমি যেটা বোর্ডে করালাম, মানে তরঙ্গ বেগটা তুমি কি দিয়ে প্রকাশ করছো? সি দিয়ে, ওই জন্য ভি এর জায়গায় শুধু হয়ে যাবে
সি। আগে কম্পাঙ্ক এন ধরতে, এখন কম্পাঙ্ক কি ধরছো নিউ, আর এখন ল্যামডাটা ল্যামডাই আছে, তার মানে এখন ফর্মুলাটা শুরু হয়ে যাচ্ছে সি সমান নিউ ল্যামডা। ওই জন্য এই দুটো ফর্মুলা, একটা হচ্ছে সি সমান নিউ ল্যামডা আর একটা হচ্ছে নিউ বার ইকুয়াল টু 1 বাই ল্যামডা। এই দুটো ফর্মুলা খুব ইম্পর্টেন্ট। আর একটা থিওরি আমি বলবো, বলে আমি একটা ম্যাথে যাব, প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। মন দিয়ে শোনো। যদি আমি সহজ করে বোঝাতে চাই যে কোনো বস্তু, যে কোনো বস্তু হোক না কেন, যে শক্তিটা ছাড়ে সেটা সবসময় প্যাকেট প্যাকেট রূপে ছাড়ে। এটা মানেটা কি? সাপোজ আমি যদি বলি আমি জল ছড়া দিচ্ছি, জল ছড়াটা যদি আমি এরকম ভাবে ছড়াবি, দেখবে জলগুলো কণা আকারে আমি ছড়িয়ে পড়ছে। আবার ওই জলটাকে যদি আমি একটা পাউচ ফর্মে পাউচে করে দিই, সেটাও একটা প্যাকেট প্যাকেট রূপে যাচ্ছে। তার মানে প্ল্যাঙ্ক যেটা বলেছেন, শক্তিটা সবসময় ছাড়ে মানে যায়, মানে যে কোনো বস্তু শক্তি যখন বর্জন করে সেটা প্যাকেট ফর্মে বর্জিত হয়। মানে প্যাকেট ফর্মে বর্জিত হয় মানে ব্যাপারটা বললে ভালোভাবে বুঝতে পারবে। দেখো, মানে বিচ্ছিন্ন ভাবে নয়, পুরো প্যাকেট ফর্মে। সাপোজ এই রকম রেখা পেয়েছো তুমি, এই রকম রেখা পেয়েছো, মানে আমি বলতে চাইছি দেখো এই যে রেখাগুলোর মধ্যে দেখো সব থেকে তোমার মনে হয়েছে, দেখো সব থেকে সরু রেখা কোনটা মনে হয়েছে? এইটা। তার মানে এটা একটা সব থেকে ছোট প্যাকেট, এর থেকে দ্বিগুণ ধরতে গেলে এইটা। এই যে ছোট প্যাকেট বলছো, মানে এর মধ্যে কিন্তু অনেক শক্তি রয়েছে, সব শক্তির মিলিত শক্তি হয়ে এতটা শক্তি রূপেই কিন্তু যাবে একটা প্যাকেট ফর্মে। মানে এই পরিমাণটাকে আমরা ধরবো এইচ নিউ। এটা যদি এর দ্বিগুণ হয় তাহলে এটা 2h নিউ, এটা 3 গুণ হলে এটা 3h নিউ। মানে এখানটা তার মানে একটা প্যাকেট, মানে একটা কোয়ান্টাম কণা বা একটা ফোটন কণা বলে। মানে একটা প্যাকেট মানে একটা কোয়ান্টাম কণা, এখানে দুটো কোয়ান্টাম কণা। মানে এখানে যে পরিমাণ শক্তি আছে সেটা যদি কণার আকারে নিয়ে যেতে চাও তাহলে দুটো ফোটন কণা, মানে কত শক্তি? 2h নিউ। এখানে তিনটে ফোটন কণা, মানে কত শক্তি? 3h নিউ। এখানে ধরো চারটে ফোটন কণা, 4h নিউ। সবসময় এটা পূর্ণ সংখ্যা হবে, কোনোদিন ভগ্নাংশ হবে না, পূর্ণ সংখ্যার গুণিতক হবে। দেখো, কোনো বস্তুর দ্বারা শক্তি শোষণ বা বর্জন সর্বদা একটি নির্দিষ্ট স্বল্প পরিমাণ শক্তির পূর্ণ সংখ্যার গুণিতকে ঘটে। মানে যে নির্দিষ্ট স্বল্প পরিমাণ শক্তি, মানে এইচ নিউর কথা বলেছে, এর গুণিতকে ঘটবে। সেটা 2 গুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ এরকম ভাবে হবে। ঠিক আছে? তুমি তো জানো না 2 গুণ, 3 গুণ না 4 গুণ হবে। ওই জন্য শক্তির ফর্মুলা যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে E সমান NH নিউ। এই ফর্মুলাটা ইউজ করা হয়। ওকে, তো আমি একটা নিউমেরিক্যাল প্রবলেম দিয়ে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি। সাপোজ তোমাকে এরকম একটা কোশ্চেন দিল যে 1 মোল ফোটনের শক্তি কত? শক্তি কত বলে তার কম্পাঙ্ক বলে দিয়েছে নিউ সমান, সাপোজ বলে দিয়েছে 3 × 10⁻15 হার্জ। দেখো, তুমি ফর্মুলা ফেলবে কি? E সমান NH নিউ। ফর্মুলা এটা, E সমান NH নিউ। দেখো, যেহেতু তোমাকে বলে দিয়েছে 1 মোল, 1 মোল মানে কত সংখ্যা? অ্যাভোগাড্রো সংখ্যা। সেই জন্য n যে সংখ্যার জায়গায় কিন্তু আমি অ্যাভোগাড্রো সংখ্যা বসাবো, 6.022 × 10⁻23। যদি তুমি এসআই অঙ্ক করো, সব মান এসআই তে বসাবে। এইচ এর মান এসআই তে কত ছিল? 6.626 × 10⁻34। নিউ মানে তো কম্পাঙ্ক। দেখো, এখানটা আমি একটু চেঞ্জ করছি এই কারণে, ধরো সাপোজ তোমাকে বলে দিয়েছে ল্যামডা বলে দিয়েছে, আমি আরেকটু অঙ্কটাকে কঠিন করার জন্য এটা চেঞ্জ করলাম। ডাইরেক্ট নিউ ধরো বলে দেয়নি, মানে ল্যামডা বলে দিয়েছে, তোমাকে কিন্তু এটা নিউ বসাতে হবে। সেই জন্য দুটো ফর্মুলা অ্যাড করে অঙ্কটা করাচ্ছি। তুমি আরেকটা ফর্মুলা যেটা জানো সেটা হচ্ছে সি সমান নিউ ল্যামডা। সি সমান নিউ ল্যামডা মানে এই ফর্মুলা। এই ফর্মুলা যদি তুমি ইউজ করো তাহলে দেখো এখান থেকে মানে নিউটা বের করতে গেলে নিউ সমান কি আসছে এখান থেকে? সি বাই ল্যামডা। তাহলে সি বাই ল্যামডা আগে বের করে নাও। সি এর মান এসআই একক কি? 3 × 10⁸। দেখো, এগুলো কিন্তু সব মান তুমি বলবে কোথায় পাবো, সব মান কিন্তু দেওয়া আছে। দেখো এখানে দেখো সি এর মান দুটো দেওয়া আছে, একটা সিজিএস এ একটা এসআই। তারপর কোন মিটার থেকে ন্যানোমিটার পিকোমিটারে নিয়ে যাওয়ার ফর্মুলা সব দেওয়া আছে, অ্যাংস্ট্রমের চেঞ্জ করার দেওয়া আছে, সমস্ত কিছু। এইচ এর ভ্যালুগুলো সব দেওয়া আছে, সমস্ত কিছু এখানে পাবে। যেটা হচ্ছে সি এর মান এসআই তে কোনটা? 3 × 10⁸ মিটার/সেকেন্ড। আর ল্যামডাটাও এসআই এ বসাতে হবে। আচ্ছা, 400 ন্যানোমিটার, ন্যানোমিটার তো কোনো এসআই একক নয়, মিটারটা এসআই একক। তাহলে ন্যানোমিটার থেকে তুমি মিটারে নিয়ে যাবে কি করে? দেখো এখানে কি আছে, দেখো 1 মিটার সমান 10⁹ ন্যানোমিটার। তার মানে 400 ন্যানোমিটার মানে কত মিটার? 400 × 10⁻⁹ মিটার। এই ক্যালকুলেশনটা হলো। তার মানে তুমি এখানে কি করবে? 400 × 10⁻⁹ বসাবে।
তাহলে এইটা তুমি কি পেলে, নিউ পেলে। সেই নিউ মানটা এখানটা বসিয়ে দেবে, এই মানটা এখানটা বসাবে, বসালে যেটা আসবে যে ক্যালকুলেশন করে এত জুল। বোঝা গেল? এইভাবে ম্যাথগুলো করতে হবে তোমাকে। আর একটা কথা বলবো জাস্ট, যেটা বোর তত্ত্বের একদম প্রথমে ছিল, যে কৌণিক ভরবেগের সূত্র NH/2π বলে যেটা দেখালাম পঞ্চম কক্ষে 5h/2π, এখানে যেটা ছিল আর কি NH/2π। কিন্তু এখানে দেখো আর একটা কৌণিক ভরবেগের সূত্র দিচ্ছে, এটা কেন হঠাৎ করে এলো? অ্যাকচুয়ালি আমি বলেছিলাম আগের ক্লাসে, ইলেকট্রন ঘোরে কিন্তু এইরকম ভাবে ঘোরে। তার মানে একটা কিন্তু নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে এরকম ভাবে, আর একটা নিজের অক্ষের চারিদিকে ঘুরছে। এই কক্ষপথে যে এরকম ভাবে ঘুরছে, এটার জন্য কৌণিক ভরবেগের ফর্মুলা হচ্ছে এইটা, NH/2π, NH/2π ফর্মুলা। ওকে, যাই হোক, যেটা করালাম। কিন্তু যদি তোমার কক্ষকীয় কৌণিক ভরবেগ বলে, অর্থাৎ এই ঘূর্ণনের জন্য নয়, এই উপকক্ষে নিজের অক্ষের চারিদিকে যে ঘূর্ণন, যেটাকে বলে কক্ষকীয় কৌণিক ভরবেগ, তার জন্য সূত্র কিন্তু এটা √L+1h/2π, √L+1h/2π। আগেরটা ছিল সূত্র NH/2π। কোশ্চেন কিরকম ভাবে দেবে পরীক্ষার সময়? যদি বলে পঞ্চম কক্ষে ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত, তখন n এর জায়গায় 5 বসাচ্ছ, অ্যান্সার 5h/2π। কিন্তু যদি তোমায় বলে 5d উপকক্ষে কক্ষকীয় কৌণিক ভরবেগ কত, তখন কিন্তু ফর্মুলা এটা ফেলবে। তখন 5d, d উপকক্ষের l এর মান কত, SPD 0 1 2, মানে l এর মান তখন 2 বসাবে, 2+1h/2π, তার মানে কত হবে √6h/2π, এটা অ্যান্সার। ওকে, এইভাবে জিনিসগুলো করতে হবে। ওকে, আবার পরের দিন নেক্সট ক্লাসটায় আসবো।